সুপ্রিয় দর্শক মণ্ডলী, সেভেন রিং সিমেন্ট ফ্রন্টলাইনে স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে। আমাদের সঙ্গে রয়েছেন শরীফুজ্জামান শরীফ, রাজনৈতিক বিশ্লেষক। স্বাগত শরীফ ভাই আপনাকে। সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক, জাতীয় নাগরিক পার্টি। তুষার অনেকদিন বাদে আসলেন, আপনাকে আরও স্বাগত জানাচ্ছি। আজকের বিষয় হচ্ছে জ্বালানি রাজনীতি এবং আগামীর স্বপ্ন। তো জ্বালানি নিয়ে এক ধরনের রাজনীতি হচ্ছে, এটা মাননীয় প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেছেন। নানা ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন তিনি। তো জ্বালানি রাজনীতি, জ্বালানিকে কেন্দ্র করে অবশ্য মানুষের মধ্যে প্রতিক্রিয়া আছে, নানামুখী প্রতিক্রিয়া। জিনিসপত্রের দাম বেড়ে চলেছে, মানুষ কষ্ট পাচ্ছে, সব কিছু আছে। এই পরিস্থিতিটা বাংলাদেশের না, তামাম দুনিয়াতে। তবে বাংলাদেশের ক্ষেত্রে বলা হচ্ছে যে ম্যানেজমেন্টে গোলমাল আছে। তো সেই জায়গায় এই প্রশ্নে যখন আমরা কথা বলবো, তো আগামীতে এই সংকট কাটিয়ে আমরা কিভাবে যাত্রা শুরু করব, এটাই আপনার কাছে জানার বিষয়। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা এবং আমার সাথের আলোচক। প্রথমত আপনি শুরুতেই বলেছেন যে একটা সংকট আমরা মোকাবেলা করছি। এই সংকটটা শুধু আমরা মোকাবেলা করছি তা না, সারা পৃথিবী মোকাবেলা করছে। এবং সংকটটা আসলে আমাদের এখান থেকেও শুরু না, এটা আমরা সবাই জানি। দ্বিতীয়ত হচ্ছে যে সরকারটা এই প্রবলেমটা মোকাবেলা করবে, তারও এই ধরনের পরিস্থিতি ফেস করার যে ধরনের সময় দরকার, সেই সময়টাও পাননি। মাত্র 2 বছরের, 2 মাসের সরকার আর কি। তবে তাদের অভিজ্ঞতা কিন্তু আছে। সরকারটা কিন্তু নতুন না, এই মেয়াদে নতুন হলেও রাষ্ট্র পরিচালনায় তার একটা দীর্ঘ অভিজ্ঞতা আছে। যাকে জ্বালানি দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও কিন্তু একসময় প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন। এটা একই বিষয়। এটা যেমন সত্য, আবার আর একটা বাস্তবতা হচ্ছে যে বিএনপির সোজা কথা বললে যে কপাল খারাপ, যে যখনই সে ক্ষমতায় আসে তখন একটা বৈশ্বিক ইস্যু যেটা একেবারে আমাদের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পৌঁছে যায়। এটা অন্য এজেন্ডাগুলো হলে এতটা একেবারে প্রান্তিক মানুষকে স্পর্শ করে না, কিন্তু জ্বালানি ইস্যুটা, যার সাথে কৃষকের সম্পর্ক, যোগাযোগের সম্পর্ক, বিনিয়োগের সম্পর্ক, প্রত্যেকটা জায়গায় কিন্তু তার সম্পর্ক আছে। আমাদের অন্যান্য জায়গাগুলোতে এতটা প্রভাব পড়ে না যেটা জ্বালানির ক্ষেত্রে পড়ে। তাহলে জ্বালানির সংকটগুলো কি পৃথিবীর অন্যান্য জায়গাগুলো মোকাবেলা করছে না? করছে। আমরা ভেনিজুয়েলার, যার পৃথিবীতে একেবারে বৃহত্তম একটা শক্তি, জ্বালানি রিসোর্স যার কাছে আছে, সেও প্রবলেমে পড়েছে এবং প্রবলেমটা ফেস করছে এবং সেটা ম্যানেজ করছে। আমাদের এখানে যেটা মনে হচ্ছে যে কোনো জায়গায় এই সমস্যাটা অসময়ে বিএনপি ক্ষমতায় বসেছে, এই সমস্যাটা সমাধান করার বা হ্যান্ডেল করার অভিজ্ঞতা বিএনপির আছে। আবার জ্বালানি ইস্যুতে বিএনপির কতগুলো তিক্ত পরিস্থিতির মুখোমুখি হওয়ার ঘটনাও আছে। যেমন আমাদের কানসাটের কথা নিশ্চয়ই মনে আছে। এবং বিএনপির পলিটিক্সটাকে বা হিস্ট্রিটাকে আপনি যখন লিখবেন, তখন যে ঘটনাগুলো ইতিহাসের পাতায় রক্তাক্ত করবে, তার একটা ঘটনা কিন্তু কানসাট, তার একটা ঘটনা কিন্তু শনিরাখড়া পানি বিদ্যুতের আন্দোলন, একটা ঘটনা দিনাজপুরের ফুলবাড়ির আন্দোলন। তো সুতরাং এই বিষয়গুলো মাথায় রেখে তাকে তার কর্মকৌশলটা ঠিক করতে হবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে কর্মকৌশল ঠিক করার পেছনে এক ধরনের ভুল তথ্য আছে, কনসেপ্টের জায়গা থেকে কতগুলো ভুল পদক্ষেপ আছে। যেমন আমাদের এখানে জ্বালানির মূল্য বৃদ্ধি, এটা প্রত্যেকটা সরকার করে এবং নানা রকমের অজুহাত খাড়া করে। আমার মনে আছে আওয়ামী লীগের সময়ে জ্বালানির দাম বাড়ার পরে একটা টেলিভিশন অনুষ্ঠান দেখছিলাম এবং সেই সময়ের বাসসের প্রধানের যিনি দায়িত্বে ছিলেন, তিনি ওই টেলিভিশনের অনুষ্ঠানে ওই দাম বাড়ানোকে জাস্টিফাই করার জন্য খুবই হাস্যকর একটা যুক্তি আনলেন। এবং এটি আমি দর্শক হিসাবে শোনার পর ওই অনুষ্ঠানের প্রডিউসারকে ফোন করে আমি এক ধরনের উষ্মা প্রকাশ করলাম যে এই ধরনের গেস্ট আপনার অনুষ্ঠানে কেন আনেন। তিনি বললেন যে মানুষের যেহেতু আয়, মাথাপিছু আয় বেড়েছে, সঞ্চয় বেড়েছে, সুতরাং জ্বালানির দামটা যদি কমানো মানে বাড়ানো না হয়, তাহলে এই পয়সাগুলো সে খারাপ কাজে খরচ করবে, নেশা টেশা করবে। ঠিক এই শব্দটাই তিনি ব্যবহার করলেন, এই শব্দটাই তিনি ব্যবহার করলেন। তো আমাদের এখানে কতগুলো ঘটনা কিন্তু বলে দেওয়া হয়। আমরা যেটা আশা করি যে সরকারের পক্ষ থেকে এই ধরনের
মুখরোচক অথবা নিজেকে সেভ করার জন্য বক্তব্যগুলো যেন না আসে। যেটা ফ্যাক্ট সেটা পাবলিকের কাছে বলুক, সরকার প্রসিডিউরটা মেনটেন করুক। আমাদের এখানে শুনানি ছাড়া, বিআরসির শুনানি ছাড়া জ্বালানির দাম বাড়ানো কিন্তু যায় না, নিয়ম অনুযায়ী। এটা তো মানা হয় না। আমি সেই কারণে বলি যে আপনি যখন একটা রেজিমের সমালোচনা করছেন, তার অনেকগুলি ব্যত্যয় আপনি দেখাচ্ছেন, কিন্তু আপনি যদি সেই কাজটা আপনিও যদি করেন, তাহলে যেটা হয় যে এই জায়গাগুলোতে পাবলিকের যে এনগেজমেন্ট, পাবলিকের যে অংশগ্রহণ, সেই অংশগ্রহণের জায়গাটা আপনাকে রাখতে হবে, আপনাকে সত্য কথাটা বলতে হবে। আমাদের এখানে অনেকগুলো মন্ত্রী আছেন, তারা পতাকা লাগিয়ে ঘোরেন। আমি তো যতগুলো পেট্রোল পাম্পে আমি পতাকা লাগানো কোনো গাড়ি দেখিনি। সাধারণ মানুষের গাড়ি দেখছি, ঘন্টা পর ঘন্টা তারা দাঁড়িয়ে আছেন। আমাদের মন্ত্রীরা কোথা থেকে সংগ্রহ করেন জ্বালানি? নিশ্চয়ই তাদের জন্য আলাদা কতগুলো সরকারি স্পেশাল কতগুলো ব্যবস্থা আছে, স্পেশাল ব্যবস্থা। তাহলে তারা যদি সেই অ্যারেঞ্জমেন্টটা করতে পারে, আমরা বলতে পারি যে সংখ্যার দিক থেকে তারা কম, যেহেতু তাদের লাইনে দাঁড়াতে হয় না, সুতরাং জনগণ 18 ঘন্টা 22 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকে জ্বালানি সংগ্রহ করার জন্য। এটাকে শুধুমাত্র প্রয়োজনের তুলনায় অতিরিক্ত নিয়ে জমা করছে, পরে খোলা বাজারে বিক্রি করার জন্য, এই অজুহাতটা না দিয়ে একই সাথে বলতে হবে যে এখানে আপনি দামটা তো বাড়িয়েছেন, কিন্তু তারপরে তো পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে না। তাহলে প্রবলেমটা কোথায়? সাপ্লাই কম। সাপ্লাই, আমি কিন্তু পরশুদিনও শুনলাম যে এপ্রিল মাস পর্যন্ত আমাদের সাপ্লাইয়ের কোনো সমস্যা নেই। যে মন্ত্রী বললেন বা যে অথরিটি বলল, রাতের বেলায় তারা কিন্তু সাপ্লাইয়ের প্রবলেম এই কথা বলে দামটা বাড়িয়ে দিল। অর্থাৎ আপনি সকালে যেটা বলছেন বিকালবেলা সেটা বলছেন না। আমি এই ঘটনার জন্য মনে করি না পুরো দায়টা বিএনপি ইচ্ছা করে এই ঘটনাগুলো ঘটাচ্ছে, পরিস্থিতির শিকার। কিন্তু পরিস্থিতির শিকার যদি হনও, তারপরেও পাবলিক ইন্টারেস্টে আপনাকে কতগুলো জায়গায় দক্ষতার পরিচয় দিতে হবে, যেহেতু রাষ্ট্র পরিচালনায় আপনার একটা এক্সপিরিয়েন্স আছে। অনেক ধন্যবাদ। তুষার, আপনার কি এটা ভিন্ন কোনো মত আছে? না, ধন্যবাদ আপনাকে এবং ভাইকেও আমি শুভেচ্ছা জানাই। এই পরিস্থিতিটা মানে বৈশ্বিক পরিস্থিতিটা আমরা তৈরি করি নাই, বা এটা আমাদের সমস্যা না, এটা সত্য। কিন্তু আমাদের দেশে জ্বালানি নিয়ে যেটা হচ্ছে গত 1.5 মাসের মতো সময় বা 1 মাস, এটা পুরোপুরি একটা সরকারের ব্যর্থতা ছাড়া অন্য কিছু না। কারণ একদিক থেকে সরকার এখনও বলে যাচ্ছে খুব কনফিডেন্টলি যে মজুদের সমস্যা নাই, শুধু সেটা না, স্মরণকালের ইতিহাসের সবচেয়ে বেশি মজুদ বাংলাদেশে আছে, এটা বলা হচ্ছে সরকারি পর্যায় থেকে। এবং তারা কৃতিত্ব নিচ্ছেন যে আমরা দাম বাড়াই নেই। কিন্তু একই সাথে আমরা আবার দেখতে পাচ্ছি কিন্তু যে এই লম্বা লাইন যেটা, এটা লাইন বেড়ে চলেছে। এবং ভাই যেটা বলেছেন যে 12, 13, 14, 15 ঘন্টা মানুষজন, আজকে পত্রিকায় ছবি এসেছে যে মানুষজন রাস্তায় মশারি টাঙিয়ে ঘুমাচ্ছে এই তেল নিতে গিয়ে, এটা হচ্ছে। তাহলে মানে প্রথম দিকে তারা বলেছেন যে প্যানিক বাইং, তো তখন আমরা বলেছি যে প্যানিক বাইংটা হয়েছে আপনার ভুল পলিসির কারণে। আপনি তখন সরবরাহ কন্ট্রোল করতে গেছেন, কারণ আপনার তো আসলে অভাব ছিল না। আর এটা যে এই পাম্পের যে ব্যাপারগুলো, ডিজেল, পেট্রোল, অকটেন, এগুলোর সাথে মধ্যপ্রাচ্যের সম্পর্ক নেই, এগুলো আমরা বেশিরভাগই আমাদের দেশেই আমরা উৎপাদন করি। এখন কিন্তু আবার আমরা ওই কোম্পানিগুলো অভিযোগ করছে যে বিপিসি তাদের কাছে তেল নিচ্ছে না, তাদের তেল উপচে পড়ছে, নতুন প্রোডাকশনে যেতে পারছে না। অর্থাৎ আমাদের তেল উপচে পড়ছে, এদিকে পাম্পের লাইনও লম্বা হচ্ছে। ফলে এটা পুরোটাই একটা সমন্বয়ের সমস্যা এবং গভর্নমেন্ট ফেলিওর ছাড়া আর কিছু না, যেটা আমি বললাম। দেখেন, ওনারা বলছেন যে কোনো সংকট নাই, কিন্তু লাইন কিন্তু থামাতে পারছেন না। আবার যেদিন তারা কৃতিত্ব নিলেন যে আমরা সরকারের 60টা সাফল্যের একটা সাফল্য হচ্ছে আমরা জ্বালানির দাম বাড়াই নাই, সেদিনই কিন্তু দাম বাড়ানো হলো, জাস্ট প্রেস ব্রিফিংটার পরে। তাহলে সঙ্গতভাবে প্রশ্নটা আসবে যে আপনি কি এই প্রেস ব্রিফিংয়ে কৃতিত্ব নেওয়া পর্যন্ত অপেক্ষা করেছেন যেন আপনি দাম না বাড়ানোর জন্য? এটা একদিক। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে IMF সম্প্রতি যে লোনটার জন্য আমাদের অর্থমন্ত্রীর নেতৃত্বে যে 14 সদস্য বিশিষ্ট একটা টিম গেল, তারা কিন্তু লোনের কোনো অ্যাসুরেন্স পান নাই, না পেয়েই তারা ফেরত এসেছেন। সেখানে IMF-এর যে সকল বিষয়ে আপত্তি ছিল, এটা আমি পরে প্রসঙ্গ উঠলে আবার বলবো, স্পেসিফিক এই বিষয়ে আপত্তি ছিল যে আপনারা জ্বালানি তেলের দাম বাড়াচ্ছেন না কেন, তো প্রাইস কন্ট্রোল করতে গেছেন কেন? এটা কিন্তু তাদের ঋণ না দেওয়ার অনেকগুলো কারণে একটা কারণ। তো এই চাপটা আসার পরে এটা কিন্তু সবাই সূত্র মেলাবে যে আপনি এতদিন বাড়ালেন না, এখন বাড়ালেন। আবার বিএনপির তরফ থেকে মানে বিএনপির শীর্ষ পর্যায়ে নেতা একজন রুহুল কবির রিজভী, তিনি কিন্তু বলেছেন যে জনগণ বাড়াতে বলেছে। অর্থাৎ ভোগান্তিটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, মানুষই কিন্তু বিরক্ত হয়ে বলছে যে ভাই আপনি দাম বাড়ান, এবং যেন নিজের দিকে না আসে, সরকারের দিকে দায় না আসে, সেজন্য আপনারা অপেক্ষা করেছেন, এটাও মানুষ বলতে চাইবে। না, দাম বাড়ালেন কিন্তু তেল তো পেতে হবে।
হ্যাঁ তেল তো হ্যাঁ দাম বাড়ানোর পরেও লাইন কমছে না, তার মানে তেলটা আপনি এখনও ওই শুধু প্রাইস কন্ট্রোল না, সরবরাহ কন্ট্রোল আপনি করতে গেছেন, ওয়ারেস তেলের কিন্তু অভাব নাই। এবং পুরোটাই দেখা যাচ্ছে বিপিসির সাথে অন্য কোম্পানি বা যে কোম্পানিগুলো আপনার যাদের কাছ থেকে বিপিসি তেল কেনে তাদের একটা মানে সমন্বয়ের সমস্যা। বিপিসি তাদের কাছ থেকে তেল কিনছে না, তাদের তেল উপচে পড়ছে, এদিকে মানুষ আপনার পাচ্ছে না, ফলে এটা একটা সমন্বয়হীনতা ছাড়া আর কিন্তু কিছু না। এবং এই বিপিসির ক্ষেত্রে যেটা দেখলাম সম্প্রতি লেখালেখি হচ্ছে, এই যে দামটা যে আপনি এখন বাড়ালেন, এখন কি দাম বাড়ানোটা, দাম আপনি বাড়ান কিন্তু সেটা জনগণের উপরে দিলেন কেন? আপনি কিন্তু ভর্তুকি দিতে পারতেন এখানে। কারণ হচ্ছে বিপিসি প্রতিষ্ঠানটি একটা লাভজনক প্রতিষ্ঠান, তাদের গত 11 বছরে বলা হচ্ছে 11 বছর, কিন্তু আসলে এক বছরে তারা লাভ করেছে 51,000 কোটি টাকা। সব মিলিয়ে 11 বছরে তাদের লাভ হচ্ছে 52,000 কোটি টাকার মতো, সেটা আবার সরকারি কোষাগারে তারা এটার অর্ধেক কিন্তু দিয়েছে। ফলে একটা আপৎকালীন তহবিল যদি আমাদের থাকতো জ্বালানি বিষয়ে, তাহলে কিন্তু এই সময়টা আপনি যে এখন দেখেন যাতায়াত, পণ্যমূল্য, বিদ্যুৎ, কৃষি সমস্ত জায়গায় কিন্তু এখন দামগুলো বাড়তে থাকবে এই জ্বালানির কারণে। কিন্তু সেটা আপনি জনগণকে রিল্যাক্স করতে চাইতেন, যেহেতু এটা রিল্যাক্স করতে পারতেন, যেহেতু এটা একটা আপৎকালীন সমস্যা। কাজে আমি কিছুদিন, যেহেতু আমার এটা লাভজনক প্রতিষ্ঠান এবং জনগণের জন্যই তো এটা, আমি এই সময় জনগণের ওপর এটার চাপ দেব না, আমি কিছুদিন ভর্তুকি দিই। 167 কোটি টাকা, এটাও কিন্তু তারা ভুল তথ্য দিয়েছে। 167 কোটি টাকা কিন্তু তারা ভর্তুকি দেয় নাই, তারা এই লাভের টাকাটাই এখানে ব্যবহার করেছে, এটাকে ঠিক সে অর্থে ভর্তুকি বলা যাবে না। কিন্তু এখন যখন দাম বাড়ালো, এই দাম না বাড়িয়ে তাদের একটা আপৎকালীন তহবিল করা উচিত ছিল, যে তহবিলটা দিয়ে তারা আসলে এই দাম ঠিকই বাড়তো কিন্তু জনগণ এটার আপনার ঘানিটা টানতে হতো না, এটা তারা করতে পারতো। সার্বিক দিক থেকে যেটা আমাদের মনে হচ্ছে যে বিএনপি সরকারের এই ব্যাপারে কোনো, পাশাপাশি এখানে আরেকটা বড় সমস্যা তারা করেছে, যদিও সরাসরি পাম্পের সাথে সম্পর্কিত না, সেটা হচ্ছে হরমুজ প্রণালী কেন্দ্রিক যে, মানে এটা আমাদের কমপ্লিটলি কিন্তু পররাষ্ট্রনৈতিক যে আমরা যে স্টেটমেন্টটা দিলাম এই ঘটনা শুরু হওয়ার পরে, এটাই কিন্তু এটা ইরানের রাষ্ট্রদূতের বক্তব্য, এটা পরিষ্কার। তিনি সাক্ষাৎকার দিয়ে বলেছেন যে বাংলাদেশ যে স্টেটমেন্ট দিয়েছে এই বিষয়ে এটা মোটেও সন্তোষজনক নয় এবং তারা শকড হয়েছেন। এবং তারা বলেছেন যে এখন যুদ্ধ শেষ হয়ে যাবে কিন্তু আমরা কিন্তু মনে রাখবো কে আমাদের সাথে কীভাবে ইয়ে করেছে। আমেরিকার জনগণ যেখানে প্রতিবাদ করছে সেখানে আপনি এমন মানে ন্যূনতম নিন্দা না জানিয়ে আপনি বললেন যে মার্কিন ঘাঁটিগুলোতে যে হামলা করছে, প্রতিরোধমূলক যে হামলা, পাল্টা যে হামলা, সেটাকে আপনি নিন্দা জানাচ্ছেন যে ওগুলো ওই সমস্ত দেশের সার্বভৌমত্বের উপর আঘাত। তো ইরানের সার্বভৌমত্ব যখন আক্রান্ত তখন ইরান কি করবে? এই যে ব্যালেন্স করতে আমরা পারলাম না। অনেক দেশেরই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে নানা ধরনের আপনার চুক্তি থাকে, কিন্তু এভাবে কেউ ব্যালেন্স করতে পারাটাও কিন্তু একটা কূটনীতি। আমরা কিন্তু বলেছি আমাদের সংবিধানের মধ্যে কিংবা পররাষ্ট্রনীতির মধ্যে যে কারোর সাথে আমরা শত্রুতা করব না। যেভাবে ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হচ্ছে, বোঝা যাচ্ছে যে আমেরিকার পাওয়ারটা ডিক্লাইনিং এবং এখানে নতুন শক্তি এই যুদ্ধে শুধুমাত্র সার্ভাইভ করতে পারলে ইরান একটা নতুন শক্তি হিসেবে, আঞ্চলিক শক্তির জায়গা থেকে একটা পরাশক্তি হিসেবে হাজির হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। তাহলে আপনি নিউ ওয়ার্ল্ড অর্ডারটার সম্পর্কে কোনো ধরনের ধারণা না রেখে ওই পুরনো আমেরিকার তাবেদারি করার যে রাজনীতি বা পররাষ্ট্রনীতি সেই দিকে যখন এভাবে প্রকাশ্যে গেলেন তখন এটা ক্ষুব্ধ করেছে শুধু ইয়েকে না, ইরানকে না, চীন সহ রাশিয়া সবাই কিন্তু এই ঘটনাটা দেখলো যে বাংলাদেশ এই প্রশ্নে কিভাবে নির্লজ্জভাবে ওই হামলাটাকে জাস্টিফাই করেছে। ফলে এই সার্বিক দিকগুলো আপনি কানেক্ট করেন, এখানে আসলে সরকার মানে তার ভুল নীতিরই খেসারত দিচ্ছে এবং সেটা শুধু তারা না, আমাদের দেশকেও এক্ষেত্রে খেসারত দিতে হচ্ছে। অনেক ধন্যবাদ। সরকারের ব্যর্থতার কথাই বললেন, এই সংকট যতটা না তার সাথে সরকারের ব্যর্থতা হচ্ছে, যেটা ম্যানেজমেন্টের সংকটের কথা আর কি বলছি আমরা। এবং কিছু যেটা বললেন পররাষ্ট্রনীতির ক্ষেত্রেও ভুল সিদ্ধান্ত উনি যেটা বলছেন। ধন্যবাদ। আমি মনে করি যেহেতু সরকারের স্টেটমেন্টগুলো যদি আপনি রাখেন এবং প্রবলেমটা যদি পাশাপাশি রাখেন তাহলে কতগুলো তথ্যের অমিল দেখা যায়। আপনি যখন বলছেন যে এখানে তেলের কোনো ঘাটতি নেই, তেলের কোনো অভাব নাই, পর্যাপ্ত সরবরাহ আছে, তাহলে পর্যাপ্ত সরবরাহ যদি থাকে তাহলে ভোক্তা কেন পাচ্ছে না? নিশ্চয়ই ভেতরে কোনো একটা বিষয় আছে যে বিষয়টা আপনি মেনটেন করতে পারছেন না। হতে পারে পাচার হয়ে যাচ্ছে, যদি পাচারও হয়ে যায় এটাকে আপনাকে বলতে হবে। যদি এটি কেউ মজুত করে, মজুতদারদের ধরার দায়িত্ব আপনার, সরকারের। পাবলিক সেই জায়গাটা আপনাকে সহযোগিতা করবে, আপনি সহযোগিতা চান, এটা তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, তার তো গ্রাসরুট পর্যন্ত তার নেতাকর্মীরা আছে, যদিও কোনো কোনো জায়গায় তার নেতাকর্মীরা তার সরকারের সাথে। সরকার প্রধান বলছেন যে এই নিয়ে রাজনীতি হচ্ছে এবং এটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। এটা ওই জায়গাটা বলবো আমি। প্রথমত যে সরকারের ব্যবস্থাপনার ত্রুটি, এটা আপাত দৃষ্টিতে দেখা যায়। আবার কেউ কেউ বলে যে অনেকগুলো জায়গা থাকে, বড় বড় ব্যবসায়ীরা পেছনে বসে নানা রকমের ব্যবসা বাণিজ্য করে। এখন এই যে অব্যবস্থাপনাটা, এটা কি সরকারের শুধুমাত্র যুদ্ধের কারণে,
নাকি কোনো ব্যবসায়ীদের স্বার্থের পেছনে আছে কিনা। কিরকম গত কয়েকদিন আগে কিন্তু একটা রিপোর্ট বেরিয়েছে আন্তর্জাতিক পরিসরে কে কিভাবে ব্যবসা করছে। প্রথম আলো একটা বড় রিপোর্ট করেছিল, পৃথিবীর যে বড় বড় জ্বালানি প্রতিষ্ঠানগুলো তাদের মুনাফা এই সময়কালে কি পরিমাণ বেড়েছে, আমাদের পাম্পগুলোতে কি পরিমাণ জ্বালানি যাচ্ছে, আমাদের সরকারের অথরিটি তার কাছে হিসাবটা আছে। এই পাম্প থেকে জ্বালানি কে কতটুকু নিচ্ছে নিশ্চয়ই সেই হিসাবটাও আছে। আপনি একজন ট্যাগ অফিসার দিয়েছিলেন প্রত্যেকটা পাম্পে। আমি তো এখন জিজ্ঞেস করি যে সেই ট্যাগ অফিসাররা কোথায়? আপনি কোথাও কি ট্যাগ অফিসারকে দেখেছেন? প্রত্যেকটা পাম্পের জন্য একজন করে জ্বালানি বা ট্যাগ কর্মকর্তা। তাহলে তাদের সামনে দিয়ে অন্যরা কিভাবে হাজার হাজার লিটার নিয়ে অমুক জায়গায় তমুক জায়গায় রাখছে? এই ট্যাগ অফিসাররা তাহলে সহযোগিতা করছে, অথবা ট্যাগ অফিসারদেরকে আপনি রেখেছেন এক ধরনের মানুষকে একটা মেন্টাল দেওয়ার জন্য, যে দেখেন আমরা বসে নেয় হাত গুটিয়ে। যাই বলেন না কেন, সরকারের অব্যবস্থাপনাটা প্রকাশিত হচ্ছে। তুষার আর একটা জায়গায় বলেছে, আমি যথার্থ মনে করি। মোদি ভাই, আপনার নিশ্চয়ই আমরা ভুলে যাইনি ইরান ইরাক যে যুদ্ধ হয়েছিল, জিয়াউর রহমান কিন্তু সেই যুদ্ধ বন্ধের ক্ষেত্রে একটা ভূমিকা রাখার চেষ্টা করেছিলেন, আমাদের থেকে অনেক দূরে। তো তারপরেও দুটো দেশকে গুরুত্ব দিয়ে তিনি কিন্তু চেষ্টা করেছিলেন যে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে একটা যুদ্ধটা কিভাবে বন্ধ করা যায়। অর্থাৎ বাংলাদেশ ওই সময় খুব ছোট একটা জায়গায় থাকার পরেও ইকোনমির জায়গা দুর্বল ছিল, অনেক জায়গা আমাদের ওই সময় থেকে এখনের থেকে ওই সময় দুর্বলতা ছিল। তারপরেও কিন্তু তিনি এখান থেকে দুটো দেশের প্রতি এক ধরনের সহানুভূতি সহমর্মিতা ছিল বলে তিনি এখান থেকে চেষ্টা করেছেন যুদ্ধটা থামানোর জন্য। তার দল ক্ষমতায়, এখন কেন ইরানের রাষ্ট্রদূত এই ধরনের একটা অভিযোগ তুলবে তার দলটায়, জিয়াউর রহমানের দলের বিরুদ্ধে, যে আপনারা আমাদের প্রতি এক ধরনের অবিচার করেছেন? এইটা আমার মনে হয় বিএনপির এটাকে বিবেচনায় নেওয়া উচিত, খতিয়ে দেখা উচিত। ইরানের সাথে ইরাকের সাথে আমাদের সম্পর্কটা তো একটা ঐতিহাসিক সম্পর্ক, দীর্ঘদিনের সম্পর্ক, পুরনো সম্পর্ক। তারা কেন এই ধরনের বিপদের সময় এসে তারা তাদের, এবং এই কথার ভেতর থেকে রাষ্ট্রদূতের, এটা তো শুধু রাষ্ট্রদূতের বক্তব্য না, পুরো জাতির বক্তব্য, এবং তারা কেন আমাদের সম্পর্কে এই ধরনের একটা মানে কষ্টের অনুভূতি তাদের মধ্যে থাকবে? আমাদের তুলনামূলকভাবে নানা দিক থেকে এদের সঙ্গে তো আমাদের দীর্ঘদিনের একটা সম্পর্ক আছে। তাদের বিপদের দিনে কেন আমি ভূমিকাটা রাখতে পারছি না? আমি কেন ইনিয়ে বিনিয়ে আমেরিকার পক্ষে গিয়ে দাঁড়াচ্ছি? এক শেষ জায়গাটা হচ্ছে যে সরকার যদি মনে করে যে পাবলিককে আমি যেভাবে বলবো পাবলিক সেভাবে বুঝবে, এটা ভুল। কতগুলো পুরনো চাপিয়ে দেওয়ার সিদ্ধান্তের কারণে সরকারের উপরে চাপ বাড়ছে, অস্বীকার করা যাবে না। আমাদের এখানে ঋণের যে বোঝা দীর্ঘদিনের, এটা সরকারকে ফেস করতে হচ্ছে। জ্বালানি ক্ষেত্রের বাস ভাড়া আমরা অনেকে আলোচনা করছি। বাস ভাড়ার ক্ষেত্রে এক ধরনের নৈরাজ্য কিন্তু অনেকদিন আগের থেকে আছে। এর আগে আওয়ামী লীগের সময় বাস ভাড়া নির্ধারিত হয়েছিল, শাহজাহান খানরা যেটা ঠিক করেছিলেন, পার কিলোমিটার 2 টাকা 40 পয়সা। কিন্তু ঢাকা শহরে পাবলিক বাসে পা দেওয়ার সঙ্গে সঙ্গে আমি যদি 10 গজও অতিক্রম করি আমাকে 10 টাকা দিতে হয়। এই কাজটা কেন করেছিলেন? এই কাজটা করেছিলেন শাহজাহান খানের, আমার ওইটা মিটিংটার কথা মনে আছে, মালিকদের স্বার্থে এই কাজটা করা হয়েছিল, যে আপনি বাসে পা রাখার সঙ্গে সঙ্গে 2 টাকা 40 পয়সার জায়গায় আপনি 10 গজ গেলেও আপনাকে 10 টাকা দিতে হবে। অর্থাৎ এখানে বাস মালিকরা কিন্তু অতিরিক্ত ভাড়া আদায় করছে অনেক আগের থেকেই। সুতরাং এখন এই কথা বলে আবার বাস ভাড়া বাড়ানোর প্রবণতা তাদের মধ্যে আছে। তারা সরকারকে হয়তো সেই কাজটি করবে। সরকারের এক ধরনের দুর্বলতা তাদের উপরে নানা সময় দেখিয়েছে, এখনো আমরা সেটি দেখতে পাচ্ছি। তবে আমরা চাইব মন্ত্রীদের যে ভাষ্য, দ্রব্যমূল্য বাড়লে গরিব মানুষের কষ্ট হয়, আমাদের এই কষ্টটা যেন শুধু মানুষ না করে এবং মানুষের প্রতি অযৌক্তিক এবং অন্যায্যভাবে সরকার তার অব্যবস্থাপনা, ব্যর্থতা, কোনো কোনো ক্ষেত্রে পেছনের কোনো কোনো ঘটনার কারণে মানুষের উপরে এই যে দুর্ভোগের মাত্রাটা যেন বাড়তি চাপিয়ে না দেয়। অনেক ধন্যবাদ। তুষার, আপনাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে যে আপনারা এ নিয়ে রাজনীতি করছেন।
না দেখেন, বিরোধী দল বা যে কোনো সংবেদনশীল মানুষ তাকে তো এই পরিস্থিতিতে জনগণের পক্ষে থাকতে হবে, ফলে তারা সেটা বলছে। এখন যে ভাষায় প্রধানমন্ত্রীকে বলতে দেখলাম গতকাল, এটা কিন্তু একেবারে সিমিলার আওয়ামী লীগের সময় শেখ হাসিনা একই ভাষায় বলতেন। সব কিছুতেই জনগণকে একটা পক্ষ বিভ্রান্ত করছে, জনগণের বিরুদ্ধে একটা পক্ষ ষড়যন্ত্র করছে, এই ধরনের রাজনৈতিক রেটরিক ছাড়া প্রধানমন্ত্রীর ভাষায় যে বিরোধী দল কীভাবে এই সংকটটা বাড়ানোর পেছনে বিরোধী দলের কী ভূমিকা আছে, স্পেসিফিকভাবে কোনো তথ্যভিত্তিক কথা তিনি বলেন না। তিনি একটা রাজনৈতিক বক্তব্য দিয়েছেন এবং এই যে ষড়যন্ত্র করছে, বিভ্রান্ত করছে। তো আমরা যদি, আপনি যে ক্রাইসিসটা তৈরি করেছেন, আপনাদের মন্ত্রীরা বলেছে যে তেলের অভাব নাই কিন্তু কৃত্রিম সংকটটা যে, তার মানে কি এই তেলটা কালোবাজারে কিংবা এই যে বিভিন্ন জায়গা থেকে খবরও আসছে যে বিভিন্ন বিএনপি নেতার গোডাউনে 9,000 10,000 লিটার তেল এগুলো পাওয়া যাচ্ছে। এবং আমার ব্যক্তিগত ধারণা, এটা নিয়ে এখনও কোনো অনুসন্ধানী রিপোর্ট আমি দেখি নাই, এই 1 মাসের এই ক্রাইসিসটা তৈরি করে হাজার হাজার কোটি টাকা এইখান থেকে তুলে নেওয়া হয়েছে। এবং এই কারণ, এটি আসলে সংকটের মূল কারণ। কারণ তেল তো আছে কিন্তু তেল পাচ্ছে না মানুষ, তার মানে তেল তো কোথাও না কোথাও যাচ্ছে। তো সেটা তো, তার মানে সেটা হচ্ছে এরকম। এবং এই কথাও আছে যে এগুলো চোরাচালানো হচ্ছে, দেশের বাইরে যাচ্ছে। তো সেইটার ক্ষেত্রে আপনারা এটা আটকাতে পারেন নাই, মানে সরকার এটা আটকাতে পারে নাই। বিরোধী দল, আমি মনে করি বিরোধী দল যতটুকু জ্বালানি প্রশ্নে কথা বলার কথা, বরং একটা ইস্যু এই সংবিধান এবং গণভোট ইত্যাদি প্রশ্নে বেশি মনোযোগ দিতে গিয়ে যতটুকু সরকারকে এখানে চাপ প্রয়োগ করার কথা ততটুকু বিরোধী দল করতে পারেনি। তাতে আরও জনঘনিষ্ঠ কর্মসূচি দেওয়া উচিত ছিল। কারণ এটার সাথে সংবিধান পরিবর্তন, গণভোট, এগুলো অবশ্যই এগুলো দরকার, কিন্তু এগুলো করলে মানুষের একটা দীর্ঘস্থায়ী, মানুষের একটা ফলাফলটা পাবে একটু লং টার্মে গিয়ে। কিন্তু এখন মানুষের যেটাতে সমস্যা সেটা হচ্ছে জ্বালানি, এটা নিয়ে আরও বেশি সরকারকে চেপে ধরা দরকার ছিল যে আপনি কোনো একটা কিছু লুকাচ্ছেন, কথাগুলো মিলছে না, কিন্তু সেটা কিন্তু বিরোধী দল বরং কম করেছে। এটা হলো আমাদের অভিযোগ, বা একটা সাধারণ নাগরিক হিসেবে আমি বলবো বিরোধী দল কম করেছে। কিন্তু এতটুকু কথা বললেও যদি আপনি বলেন যে ষড়যন্ত্র করছে, তাহলে তো সমস্যা। আপনারাই বলেছেন যে মন খুলে সমালোচনা করেন এবং সরকারের ভুল ধরিয়ে দেন। আমরা তো আপনাকে এই কথাগুলো বলে হেল্প করতে চাচ্ছি, কারণ এখানে বোঝাই যাচ্ছে যে আপনি যাদেরকে নিয়োগ করেছেন বিভিন্ন জায়গায়, তাদের অব্যবস্থাপনা এবং তাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে এই সমস্যাটা হয়েছে। এবং শুধু এটা না, এখান থেকে যে অনেক টাকা পয়সা উঠে এনে লুট নিয়ে করা হয়েছে, এটাও মানে যে কেউ বুঝবে। কারণ এইগুলো আওয়ামী লীগ আমলে যখন এই ধরনের ক্রাইসিস আওয়ামী লীগ তৈরি করতো, তখন বিএনপি নেতারাই এই অভিযোগগুলো করতেন। সিমিলার প্যাটার্ন তো আমরা এখন দেখতে পাচ্ছি। তাহলে এখন তারা তো বললে হবে না যে এটা বিরোধী দল ষড়যন্ত্র করছে বা বিরোধী দল বিভ্রান্ত করছে, মোটেও সেটা না। বরং বিরোধী দল এই বিষয়ে যতটুকু তৎপর হওয়ার কথা, তার চেয়ে কম তৎপর হচ্ছে। এটা হচ্ছে আমি বিরোধী দলের অংশ হওয়ার পরেও আমার অভিযোগ। ধন্যবাদ। না, রাজনীতি প্রসঙ্গ, রাজনীতি হচ্ছে তো, তুষার তো বললেন যে এই নিয়ে রাজনীতির সুযোগ কোথায়? কতগুলো জায়গায় আমার কাছে মনে হয়েছে যে প্রতিবাদের জায়গাটা যেমন পার্লামেন্ট, আমার মনে হয় যে সেখানে বিরোধী দল নোটিশ দিয়ে আলোচনাটা করতে পারত। পরে করেছে, পরে নোটিশ, গুরুত্বটা বুঝেছে পরে। আর আরেকটা জায়গা হলো যে সবসময় রাজনৈতিক দলের এটা কাজ। আওয়ামী লীগের সময় যখন দাম বেড়েছে, দিনের বেলায় বিএনপি তো হ্যারিকেন ধরিয়ে জ্বালিয়ে মিছিল করেছে। তো তখন যে প্রেক্ষাপটে বলা হতো, প্রেক্ষাপট দাম বাড়ানোর যে যুক্তি, যে অজুহাত, তখনও কিন্তু এই যে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো, তাদেরও চাপ ছিল দাম বাড়াতে হবে, তারা বাড়িয়েছে। এই সরকারের সময় আমরা সেটি দেখতে পাচ্ছি। সুতরাং বিরোধী দল সবসময় এটি নিয়ে রাজনীতি করে, কখনো সুস্পষ্ট কতগুলো কারণ সামনে নিয়ে আসে, কখনো আনতে পারে না। তবে বিএনপি যদি বিরোধী দলে যায়, নিশ্চয়ই এই রকমের পরিস্থিতিতে বিএনপি চুপচাপ করে বসে থাকবে না, সে তখন কথা বলবে। তবে আমার যেটা প্রস্তাবনা, সরকার যদি এটি দীর্ঘায়িত হয় এই ইস্যুটা, তাহলে সরকার স্টেক হোল্ডার, এই সেক্টরগুলোতে যাদের দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা আছে, অভিজ্ঞ যারা আছেন, এবং রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটা আলোচনায় বসতে পারে, তাদের কাছে জিজ্ঞেসও করতে পারে যে এই ধরনের পরিস্থিতিতে আপনারা যদি পাওয়ারে থাকতেন আপনি কি করতেন। কেউ কেউ সর্বদলীয় বৈঠকের কথা বলছেন। আমি মনে করি যে সরকারের কাছে নিশ্চয়ই তথ্য আছে যে এটি কতদিন প্রলম্বিত হতে পারে। যদি দীর্ঘমেয়াদী হয় এবং এই সংকটটা যদি বাড়ার সম্ভাবনা থাকে, এবং সরকার তার নিজস্ব শক্তি তো বুঝতে পারছে যে সে এই ধরনের একটা পরিস্থিতিতে কিভাবে মোকাবেলা করবে, তার কৌশলটা কি, এটি যদি পরিষ্কার থাকে, মনে হয় যে একটা সর্বদলীয় বৈঠক, স্টেক হোল্ডার থাকলো, বিশেষজ্ঞ থাকলো, তাদেরকে নিয়ে মতামতটা আলোচনা করার প্রয়োজন। আপনি ঢাকা শহরে এই প্রশ্নটা আমি এর আগে করে কারো কাছ থেকে আমি একটু এক ধরনের উষ্মার শিকার হয়েছিলাম। আমি সাবসিডি দিয়ে গাড়ি চালাচ্ছি,
3 কোটি টাকার যে গাড়িটা ঢাকা শহরে চলে, আমি তাকে গ্যাসে সাবসিডি কেন দিব? আমি তার জ্বালানিতে কেন সাবসিডি দিব? তার তো অ্যাবিলিটি আছে 3 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কেনার। এই ধরনের কতগুলো জায়গা। গত কয়েকদিন আগে আমাদের তথ্যমন্ত্রী কিন্তু একটা তথ্য দিয়েছেন যে আমাদের যে এখানে যে গ্যাসের রিজার্ভ আছে এটি কতদিন চলতে পারে। আপনার মনে আছে 2001 সালে সরকার আসার পর মাত্র 40 দিনের মাথায় আমি ওই হরতালটায় ছিলাম। শপথ নেওয়ার সঙ্গে সঙ্গে বলা হয়েছিল যে বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে, গ্যাস রপ্তানি করতে হবে, এবং একটা অ্যারেঞ্জমেন্টও ছিল। ওই হরতালে আমি ছিলাম। একটা লম্বা লড়াই করতে হয়েছে। বাংলাদেশের প্রগতিশীল বামপন্থী যারা, তারা ওই লড়াইটায় ছিল, এবং তারা ওই সময় একেবারে তীব্র আক্রোশের মুখে দাঁড়িয়েও বলেছে যে আমাদের গ্যাসের রিজার্ভটা কম। কিন্তু একটা প্রোপাগান্ডা চালানো হয়েছিল বাংলাদেশ গ্যাসের উপরে ভাসছে এবং গ্যাস রপ্তানি না করলে গ্যাস নষ্ট হয়ে যাবে। তারপরে দেখা যাচ্ছে যে আমাদের কিন্তু মজুদ কমে আসছে। সুতরাং এই যে সম্পদটা, যেটা রিফিল করার কোনো সুযোগ নেই, এটি আমরা কিভাবে ব্যবহার করব, আমাদের একটা ঐক্যমত্য হওয়া দরকার। ওয়েল, তুষার, আপনি নিশ্চয়ই জানেন, দেখছেন যে এই সংকটকালে এই সিভিল সোসাইটির কোনো ভূমিকা নেই কেন? একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। সিভিল সোসাইটি বাংলাদেশে এমনিতেই তাদেরকে আমরা সবসময় কম্প্রোমাইজ দেখেছি। এবারে মনে হচ্ছে তারা আরও বেশি কম্প্রোমাইজ, এবং এটা সিভিল সোসাইটির মধ্য থেকে যারা খুব প্রমিনেন্ট তাদের দুই একজন এটা স্বীকারও করেছেন, বলেওছেন যে রিফর্ম প্রশ্নে, রিফর্ম মানে শুধু কনস্টিটিউশন রিফর্ম না, আমাদের তো ইভেন এই জ্বালানি ব্যবস্থাপনাতেও একটা রিফর্ম দরকার। যে আমাদের মজুদ এখন সাকুল্যে 1 মাসের কম, এটাকে 2 মাসে বেশি করা দরকার যে কোনো দেশের মানে জ্বালানি নিরাপত্তার জন্য। যে কোনো সংকটকালে এটাও একটা সংস্কারের বিষয়। তাই এই সংস্কার বিষয়ে তারা সরকারকে বাধ্য করছে না কোনো একটা কারণে। কারণ আমার ধারণা তারা এই ক্ষেত্রে মনে করে যে সরকারকে বেশি, যেটা তারা আগে করতো, একটা ন্যায্য দাবি ছিল যে তত্ত্বাবধায়ক সরকার তথা নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে, এবং এই দাবিটা তৎকালীন বিরোধী দল বিএনপি জামায়াত ইসলাম করতো। তখন সিভিল সোসাইটি এই ব্যাপারে আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল, বা চুপ থাকাটাও তখন সরকারকে সার্ভ করেছে যে এই যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে বিএনপি জামাত ক্ষমতায় এসে পড়বে, মৌলবাদ ক্ষমতায় এসে পড়বে। এই কথা তারা বলেছে। এই খতরনাক তত্ত্ব তখন বাংলাদেশে প্রচারিত হচ্ছে। মানে আপনার দেশে গণতন্ত্র দরকার নাই, আপনি জনগণের উপর ভরসা করবেন না যে নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন, জনগণ যাকে ভোট দেবে। তারা মৌলবাদ কি মৌলবাদ না সেটা তো আমার দেখার বিষয় না, তারা সুশাসন দিতে পারছে কিনা, না দিতে পারলে তাদের বিরুদ্ধে আন্দোলন হবে, এবং ইন দ্য মিন টাইম স্টেট ইনস্টিটিউশনগুলো তাদের মতো করে কাজ করবে। তাহলে তার কোন সরকারের কোন আইডিওলজি কি সেটা তো আমার বেশি, সেটা আপনি রাজনৈতিকভাবে মোকাবেলা করবেন, বাট সরকার হবে জনগণের ভোটে। এই জিনিসটা তখন সিভিল সোসাইটি পরিষ্কার ভাষায় বলতে পারেন। এটা কিন্তু আধুনিক রাষ্ট্রের একেবারে ABCর A নম্বর কথা হচ্ছে এটা, যে সরকার হবে জনগণের ভোটে। আমরা সংবিধানেও বলেছি যে আমরা জনগণকে একটা নিয়মতান্ত্রিক ও ন্যায়ানুগ সরকার দেব, এটা আমাদের কমিটমেন্ট। কিন্তু এটার পক্ষে সিভিল সোসাইটি নিতে পারে নাই। এখন এসে যেটা দেখা যাচ্ছে যে অনেক দিন পরে আমরা একটা নির্বাচিত সরকার পেয়েছি, অবশ্যই তাকে আমরা তো আওয়ামী লীগের স্টাইলে বিরোধিতা করব না। আওয়ামী লীগকে যেভাবে আমরা বিরোধিতা করতাম, তাকে আমরা যেখানে সহযোগিতা সেখানে সহযোগিতা, যেখানে সমালোচনা সেখানে আমরা করব। কিন্তু এখন যে অনেকগুলো রিফর্ম ডিউ হয়ে আছে, যেটা আসলে এই সরকারের সুশাসনের জন্যই দরকার। সরকার পর্যন্ত বলছেন যে তারা অক্ষরে না, সেটা আরেকটা প্রশ্নে আসছি, যে সেটা অলরেডি যে তারা ভায়োলেট করেছে সেটা হলো আরেকটা বিষয়। কিন্তু সম্ভবত প্রধানমন্ত্রী এই ব্যাপারে জানেন না, এই কারণে তিনি এটা বলছেন যে অক্ষরে অক্ষরে এখন। কিন্তু অক্ষরে অক্ষরে করার আগে আপনি ভায়োলেট করেছেন। আপনি সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ বাতিল করে দিয়েছেন, যেটা আপনি যার ব্যাপারে আপনার নোট অফ ডিসেন্ট নাই। আপনি পুলিশ কমিশন নোট অফ ডিসেন্ট ছাড়া একমত হয়েছেন, সেটা আপনি বাতিল করে দিয়েছেন। পুলিশ কমিশন কিন্তু প্রথমে কথা ছিল যে সংশোধিত আকারে করা হবে, সেটাও তারা করেন, এটা ল্যাপস হয়ে গেছে, সেটা আরেকটা প্রশ্ন। সিভিল সোসাইটির প্রশ্নে আমার বক্তব্য হলো তারা এখনও মনে করছে যে রিফর্ম এজেন্ডাটা জামায়াতের এজেন্ডা। এটা তাদের একটা খুবই ভুল ধারণা। তারা জামায়াত, এটা তারা মনে করছে এটা বিএনপি বনাম জামায়াত এবং এনসিপির একটা খেলা। বিষয়টা কিন্তু তা না। এনসিপি জামায়াত যদি আপনি যদি কিছু সময়ের জন্য পিকচার থেকে তাদেরকে নাইও করে দেন, বিপুল পরিমাণ জনগোষ্ঠী, বিপুল পরিমাণ তরুণ জনগোষ্ঠী তারাই রিফর্ম চাচ্ছে। সরকারকে তাদেরকে ডেলিভারি করতে হবে। আপনি বিরোধী দলের সাথে রাজনীতি করেন, কিন্তু তারা যে কথাগুলো দেয়ালে দেয়ালে লিখেছিল, আকাঙ্ক্ষাগুলো তো এক্সপ্রেস, যেগুলো পরিষ্কার। ফলে তারা একটা ভিন্ন ধরনের বাংলাদেশ চেয়েছে, আপনাকে রিফর্মটা তাদের জন্য করতে হবে। এই প্রশ্নে সিভিল সোসাইটি যতটুকু সরকারকে অ্যাকাউন্টেবল করার কথা, ততটুকু সরকারকে তারা অ্যাকাউন্টেবল করে নাই, বরং তারা এখানে নীরব থেকে এই যে ব্যাংক রেজলিউশন নিয়ে যে কাণ্ডটা হয়ে গেল, এটা এখন IMF পর্যন্ত এটার বিরুদ্ধে সরকারকে সমালোচনা করছে। কিন্তু আমাদের দেশে কিন্তু এটা নীরবেই করতে পারলো এবং বিনা চ্যালেঞ্জে সরকার করতে পারলো। কিন্তু বিএনপি কিন্তু সেই সরকার না যার পুরো সিভিল সোসাইটিকে অগ্রাহ্য করার ক্ষমতা আছে, বা পুরো সিভিল সোসাইটিকে তারা নিজেদের দিকে নিতে পারবে, সেটাও না। কিন্তু এখানে সিভিল সোসাইটির একটা আত্মসমালোচনার ব্যাপার আছে, যে কেন আমরা গণতন্ত্র ও সংস্কারের মানে অবস্থান নিতে পারছি না, কেন আমরা মনে করছি এই অবস্থানটা নিলে এটাতে আসলে জামাত বেনিফিটেড হবে। এই সেম কথাটা তারা তখন বলতো, তখন বিএনপির সাথে জামাতকে তারা মিলিয়ে বলতো। এখান থেকে তাদের বের হয়ে আসতে হবে।
এবং কোনটাতে আপনি যদি একটা ফাংশনাল স্টেট পান, সেই রাষ্ট্রে কারা ক্ষমতায় যাচ্ছে তারা তো ওই নিয়মের মধ্য দিয়ে সরকার পরিচালনা করবে, ফেল করলে তাদেরকে জনগণ সরিয়ে দেবে। কিন্তু সিভিল সোসাইটি তো ক্রমশ ওই ফ্যাসিবাদের সময়তেই ধরেন ধারাবাহিকভাবে তারা তো ফেলই করেছে বারবার। হ্যাঁ, ফেল এখনও করছে। এখনও মানে ওই যে আহমদ ছফা একটা খুব বিখ্যাত উক্তি দিয়েছিলেন যে আমাদের দেশের বুদ্ধিজীবীরা যা বলতেন সেটা শুনলে দেশ স্বাধীন হতো না, আর এখন যা বলছেন সেটা শুনলে দেশের আমূল পরিবর্তন হবে না। ওটা বলেছেন তিনি, আমার যতটুকু জানা যে 71-এর পর বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস একটা বই নেওয়া, যে তখন বয়স তার আমার চেয়েও কম ছিল তখন, যতটুকু বুঝি সেই সময় কথা বলেছেন। পরে এই বইটা আবার 97 সালে তিনি নতুন করে আবার লিখেছিলেন। হ্যাঁ, কিন্তু সেখান থেকে আমরা কিন্তু অ্যাকচুয়াল বের হয়েছে এটা বলা যাবে না। বুদ্ধিজীবী বা সিভিল সোসাইটি সবসময় নিজেদের ওই গোষ্ঠীর স্বার্থের মধ্যে ঘুরপাক খাচ্ছে, তারা জনগণের পক্ষ নিতে পারছে না। অনেক ধন্যবাদ তুষার। কি সিভিল সোসাইটি কেন বারবার ব্যর্থ হচ্ছে দেশের সমস্যাগুলো তুলে ধরতে? ধন্যবাদ। প্রথমত এদের প্রত্যেকেরই একটা রাজনৈতিক মতাদর্শ আছে, তা আগেও তো ছিল। চিন্তার জায়গায় তারা কোনো না কোনো পক্ষের রিপ্রেজেন্ট করে এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে, সুবিধা অসুবিধা বিবেচনা করে, শত্রু মিত্রুর জায়গা বিবেচনা করে, তারপরে দেশের কথা চিন্তা করে। এবং এদের স্খলনের জায়গাটা এতটাই প্রবল, আপনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে জিজ্ঞেস করার পর সে প্রথম পরিচয় দেয় যে সে কোন রাজনৈতিক মতাদর্শের সাথে আছে, সে অমুক কমিটির এই ধরনের একটা তৃতীয় চতুর্থ সারির নেতা, এই পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। এই প্রবণতা আপনি ফ্যাসিবাদের সময়ও দেখবেন, গণতান্ত্রিক সরকারের সময় দেখবেন। আমি দেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলররা রাতের বেলায়, তার পোস্টিং ঢাকার বাইরে, তিনি ঢাকায় বিভিন্ন টেলিভিশনে ঘুরে ঘুরে টকশো করছেন। তিনি আসেন কেন ঢাকায়? নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের কাজে আসেন। তাহলে এসে রাতের বেলায় উনি ঘুরে ঘুরে টকশো করেন কেন? এবং দেখবেন এটি এই সময়কালেও দেখছি ঘুরে ঘুরে টকশো করছেন, কোনো না কোনো দলের পক্ষে কথা বলছেন। এবং যখন এই কথাটা বলতে যান তার গ্রহণযোগ্যতাটা স্বাভাবিকভাবে কমে আসে, কারণ আমি তাকে একজন শিক্ষক হিসেবে দেখতে চেয়েছি। আমি মিজানুর রহমানের কথা জানি, তাকে আমরা ঘৃণা করি। উনি ভিসি পদ ছেড়ে দিয়ে যুবলীগের সভাপতি হতে চেয়েছিলেন, এইটার জন্য আমরা এখন পর্যন্ত গালাগালি করি, জাফর ইকবালকে গালাগালি করি। কিন্তু এই সময়কালে আমি যাদেরকে দেখি, কই তাদের ব্যাপারে তো আমি কোনো প্রতিক্রিয়া জানাই না। কারণ হচ্ছে আমিও একটা মতাদর্শ ধারণ করি, আমি চাই আপনি আমার পক্ষে কথা বলেন। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এখানে একটা ভয়ের সংস্কৃতি আছে। গত 1.5 বছরে আপনি আমাদের এখানে ফ্যাসিবাদের ট্যাগ দিয়ে এক শ্রেণীর মানুষকে, যারা মাঝে মধ্যে কথাবার্তা বলতেন, তাদেরকে একটা ভীতিকর অবস্থা তৈরি হয়েছে, যেটা মব হিসাবে আমরা দেখেছি। আর এর বাইরে যারা আছেন, একটা অংশ 15 বছর নানাভাবে দুধ কলা মধু ইত্যাদি খেয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে নেপাল সফর করার ভেতর থেকে গদগদ হয়েছেন খুশিতে। স্বাভাবিকভাবে ওই যে পাপের দায়, সেই দায় নিয়ে তারা লুকিয়ে আছেন এবং সুযোগের অপেক্ষায় আছেন। আর এর বাইরে যারা কেউ এখনো অপেক্ষা করছেন যে অমুক বিশ্ববিদ্যালয়ের তো এখনো ফাঁকা আছে, অমুক জায়গায় ফাঁকা আছে, যদি সুযোগ পাই। আর একটা জায়গা আছে যেটা আমরা নিজেদেরকে হাইড করি, আমাদের ভেতরের যে আদর্শ। আমি গত কয়েকদিন আগে একটা দৈনিক পত্রিকার একটা আলোচনা সভায় গেলাম। আলোচনা সভায় যাওয়ার পরে দেখলাম যে টেবিলের উপরে কার্ড রাখা আছে, নাম হাবিবা আপাকে দেখলাম বিএনপির, তার কার্ডের সামনে নাম লেখা আছে বিএনপির। আমরা ইন্ডিভিজুয়ালি আমাদেরকে দাওয়াত করেছে, লেখা আছে। একজনের সামনে দেখলাম যে জামাত ইসলামের একজন প্রতিনিধি আছেন। প্রোগ্রাম শেষ হলো প্রায় 4 ঘন্টার। সন্ধ্যাবেলায় একটা টক শোতে গেলাম, তো জামাত ইসলামের যিনি, ওনাকেও আমি দেখলাম। তো উপস্থাপক যখন পরিচয় দিলেন, বললেন যে এখন আমাদের সাথে আছেন একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তো আমি তখন বললাম যে আপনি আমার 30 বছর 25 বছর আগে যে রাজনীতি করতাম সেই পরিচয় আপনি আমাকে দিলেন, কিন্তু উনি ওনার সাথে সারাদিন বসেছিলাম, উনি একটা রাজনৈতিক দলের প্রতিনিধি হিসাবে ওখানে আলোচনা করলেন, এখন এসে উনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেলেন, রাজনৈতিক পরিচয় দিলেন না। মানে আমরা আমাদের যেখানে যার যতটুকু প্রয়োজন সেটি আমরা ব্যবহার করছি, তবে এর ভেতর থেকে জাতিকে পথ দেখানোর জন্য অন্তত যাদের প্রতি আস্থা রাখা যেত সেই জায়গাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শরীফ ভাই, এই পর্যায়ে আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ তুষার আপনাকেও। এই মুহূর্তে একটা বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পর আমরা ফিরছি, খুব তাড়াতাড়ি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছেন ফ্রন্টলাইন। আর ফ্রন্টলাইনে আমাদের সঙ্গে রয়েছেন সারোয়ার তুষার এবং শরীফুজ্জামান শরীফ। তুষার,
যে প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করছিলাম সেটা হলো যে বুদ্ধিজীবী। এই দেশটা যখন স্বাধীন হয় তখন কিন্তু বুদ্ধিজীবীদের ভূমিকা ছিল অনেকখানি, এটা স্বীকার করতে, এবং বুদ্ধিজীবীরা প্রাণ দিয়েছেন। কিন্তু বাংলাদেশের এই 54-55 বছরে বুদ্ধিজীবীদের ভূমিকা নিয়ে মানুষের মধ্যে একটা বড় ধরনের হতাশা আছে। এটা কিন্তু রাজনৈতিক কারণে, এটা অনেকে বিভক্ত হয়ে যাওয়ার কারণে এখন খণ্ড বিখণ্ড হয়ে গেছে, যে কারণে আজকে যে কোনো সংকটে মানে এককভাবে একটা স্টেটমেন্ট দেওয়ার মতো অবস্থা নেই। তো এই অবস্থা কতদিন চলবে, এবং এটা চলতে থাকলে দেশের এই যেটা আগামী স্বপ্নের কথা বলছি, কি স্বপ্ন হবে বলেন? কতদিন চলবে এটা বলা কঠিন, কিন্তু এটা তো চলতে পারা উচিত না। কারণ বুদ্ধিজীবীদের আমরা বলি জাতির বিবেক, এবং তারা আপনি যেটা বলেছেন পুরো 60-এর দশকের যে জাতীয়তাবাদী যে আবেগ জনগণের মধ্যে তৈরি করেছে তারাই, বিশেষ তরুণদের মধ্যে তারা তৈরি করেছে। এবং তখনকার বুদ্ধিজীবীরা তরুণও ছিল, তখন আহমদ সাফা কিংবা ওনার মতো যারা, তাদের বয়স সীমা কত ছিল, আমাদের মতোই তরুণ ছিলেন তখন তারা তাদের সময়ের কর্তব্যটা করেছেন, এবং সেটা থেকে তারা পরেও অনেক দিন পর্যন্ত বের হন নাই, মানে তারা তাদের ন্যাশনাল কলটার প্রতি রেসপন্স করেছেন। এবং এটা আস্তে আস্তে এই বুদ্ধিজীবীদের দলীয়করণ ঘটেছে নানা কারণে, না পলিটিক্যাল মেরুকরণটা এমনভাবে গেছে যে সবাই বিভিন্ন ব্লকে ছড়িয়ে গেছে। এবং এটার পেছনে আমাদের রাজনৈতিক দলগুলোরই কিন্তু দায় আছে, মানে তারা বুদ্ধিজীবীদের মধ্যে একটা ইনসিকিউরিটি তৈরি করেছেন। তারা দেখবেন ইন্ডিয়াতেও, এটা আমরা যে ইন্ডিয়ার এত সমালোচনা করি, সেখানেও আমি দেখেছি যে সরকারের সমালোচনা করবে এমন ইনস্টিটিউশন তৈরি করে দেয়, এবং সেখানে হস্তক্ষেপ করে না। যে বুদ্ধিজীবীদের বলে যে তুমি ওখানে গিয়ে গবেষণা করো, কিংবা সরকারের ক্রিটিক করলে ক্রিটিকের একটা ধারা তৈরি করো। আমাদের দেশের সরকার চায় বুদ্ধিজীবীদের নিজেদের পক্ষমুক্ত করতে, সব সরকার এটা চায়, এবং এটা আওয়ামী লীগ এটার একেবারে চরম বাজে জায়গায় নিয়ে গেছে। এর আগে যখন ধরেন এই যে আওয়ামী লীগ আমলে, আমি একটা কথা বলেছি কয়েকদিন আগে, এটা এখানেও প্রাসঙ্গিক, আমি বলেছি যে আওয়ামী লীগ ঠিক ওইটা করেছে যেটা বিএনপির পথ দেখিয়ে বিএনপি করতে পারে না, কিন্তু আওয়ামী লীগ ওইটা সাকসেসফুলি করেছে। এর মধ্যে এই বুদ্ধিজীবী প্রসঙ্গে কথাটা সত্য, যে বুদ্ধিজীবীরা যে আওয়ামী লীগ আসার পরে আমরা দেখলাম সব একেবারে দল ধরে আওয়ামী লীগ হয়ে গেল, এটার কারণ কিন্তু ওই বিগত 2001-06 যে বিএনপির আমলে বুদ্ধিজীবীদেরকে ধরেন, আপনি যখন এখন না শাহরিয়ার কবির এবং মুনতাসির মামুনকে আমরা ভিন্নভাবে মূল্যায়ন করি, কিন্তু তখন যখন তারা ওই যে সংখ্যালঘু কিংবা ওই অঞ্চলে হামলার কারণে সরকারের সমালোচনা করেছে, আপনি যখন তাদেরকে ডান্ডা বেরি পরিয়ে জাতির সামনে আনলেন, তখন আসাদুজ্জামান নূর সহ এই ধরনের যে মানুষেরা একটু ফ্রি স্পেস চাইতো, তারা কিন্তু ভাবলো যে আমাকে একটা দলের প্রোটেকশন নিতে হবে। এইটা কিন্তু ঘটেছে, এবং এটা দায় কিন্তু বিএনপিকে নিতে হবে, যে আপনি কিভাবে বুদ্ধিজীবীকে ডিল করবেন এইটা কোনো পন্থা না যে আমি ডান্ডা বেরি পরিয়ে তাকে সামনে আনবে। এবং নির্যাতন করা হয়েছিল তাদেরকে। আওয়ামী লীগ শহীদুল আলমকে একই কাজ করেছে, তাকে রিমান্ডে টর্চার করার কারণে। এবং এটা কিন্তু শেষ দিকে যে সে বুদ্ধিজীবীরা বা অ্যাক্টিভিস্টরা আওয়ামী লীগ থেকে কিছুটা সরে আসলো, এটাকে কারণ কিন্তু যখন তারা দেখেছে যে আমাদের শ্রেণীর লোককে এরকম করা হচ্ছে। তো এখন আমাদের এই বিএনপি সরকার যেহেতু এখন নির্বাচিত সরকার, তার এটার সিদ্ধান্ত নিতে হবে যে তার যারা সমালোচক তাকে বলতে হবে যে আপনি ওই নেহরু সাহেবের মতো যে তোমরা সমালোচনা করো, তোমরা বিরোধী দল ফর্ম করো। এটা যদি না করে দেয় তাহলে কিন্তু আমাদের রাষ্ট্র দাঁড়াবে না, এবং বুদ্ধিজীবীরাও স্বাধীনভাবে সরকার সমালোচনা করবে না। বুদ্ধিজীবী বা সিভিল সোসাইটির কাজ, ওই গ্রামসি সাহেব বলে গেছিলেন যে তার কাজ হলো বার্গেইন করা জনগণের হয়ে সরকারের সাথে, রাষ্ট্রের সাথে। এখানে কিন্তু সেটা হয় না, সে হয় উল্টোটা, তারা জনগণের স্বার্থের বিরুদ্ধে দাঁড়ায়। তো এটা আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে বুদ্ধিজীবীদের পলিটিক্যাল ইকোনমি বা সিভিল সোসাইটি প্ল্যাটফর্মগুলো পলিটিক্যাল ইকোনমি, তারা কোথায় মানে আটকে থাকেন, যে কারণে আসলে তারা সত্যিকার অর্থে যেটা জনগণের পক্ষের অবস্থান সেটা নিতে পারেন না। তাদের একটা কম্প্রোমাইজড ভয়েস আমরা সবসময় শুনি। তার মধ্যেও ব্যতিক্রম অনেকে থাকেন, মানে সবাই যে একরকম হয়ে যান তা না, কিন্তু সেটা সংখ্যায় খুব কম। বা মেইন স্ট্রিম মিডিয়াও ওই ব্যতিক্রমদেরকে কিন্তু সামনে আনে তাদেরকে, যারা একটা দলীয় পজিশন থ্রো করে। ফলে এটা পুরোটাই একটা কমপ্লেক্স। এবং এখান থেকে আমরা নতুন সরকারের কাছে প্রত্যাশা করব যে তারা আসলে বুদ্ধিজীবীদেরকে এই বার্তা দেবে যে আপনারা ভাই কোনো দলের হওয়া দরকার নেই, আপনারা জাতির স্বার্থে কথা বলেন। অনেক ধন্যবাদ। পলিটিক্যাল ইকোনমি বুদ্ধিজীবীদের, যেটা তুষার যেটা বললেন, নতুন নিউ টার্ম, শুনতে খুবই ভালো লাগছে। বাস্তব অবস্থা তো তাই দেখতেছি। ধন্যবাদ। তুষারের সাথে আমি আরেকটা জিনিস যুক্ত করি। গত পরশুদিন বা তার আগের দিন একটা পত্রিকায় একটা বিরাট লেখা বেরিয়েছে। পুলিশের একজন শীর্ষ কর্মকর্তা, বেশ বড় অ্যাডিশনাল আইজি, তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে একটা বিরাট লেখা লিখেছেন ইত্তেফাকে। এই প্রবণতাগুলো আমরা বুঝি, এর উদ্দেশ্য আমরা বুঝি। এটা হলো সহজ কথায় তেল মারা। তো এই ঘটনাগুলো যখন শুরু হয়, সাথে সাথে এটাকে বন্ধ করে ফেলা উচিত। সরকারি কর্মকর্তারা তেলবাজি করা শেখ হাসিনার আমলে করলেও যেমন অপরাধ, এই আমলে করলেও অপরাধ।
এরপরে অন্য যদি সরকার আসে তার আমলে করলে অপরাধ। বুদ্ধিজীবীদেরকে আসলে আমরা এক ধরনের লোভের মধ্যে জড়িয়ে ফেলেছি এবং তাদেরও কিন্তু একটা নিজেদের আগ্রহে এই যুক্তির সঙ্গে আমি একটু ভিন্ন মত পোষণ করব। বুদ্ধিজীবীরা নিজেরাই তো স্বেচ্ছায় যান নাই, স্বেচ্ছায় গেছেন। আমি ওইটাই বলছি, মানে তারা যে সরকার তাদেরকে বাড়ি থেকে জোর করে এনে নিয়ে গেছে তা নয়, কিন্তু তারা তাদের মধ্যে একটা প্রতিযোগিতা, কে কোন জায়গায় যাবেন, ভিসি কে হবেন। এবং বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আমরা দেখেছি যে তিনি তাকে জিজ্ঞেস করলে তিনি আওয়ামী লীগের কোনো একটা উপকমিটির সহ সম্পাদক অথবা সদস্য এই পরিচয় দিতে গর্ববোধ করতেন, তার বেসিক পরিচয়ের বাইরে। আমি তার রিফ্লেকশনটা এখনো দেখছি। আমি আপনাকে যেটা বললাম, আমি 2-4 জনের নামও হয়তো বলতে পারি, কিন্তু বলবো না। রাতের বেলায় তারা বেরিয়ে যান বিভিন্ন টেলিভিশনে তিনি যাবেন, অবশ্যই তার একটা নিরপেক্ষ জায়গায় রেখে যাবেন, কথা বলবেন, কারণ তার কথাটা আমি শুনতে চাই। কিন্তু যখন দেখি যে তিনি একটা মার্কার পক্ষে, একটা দলের পক্ষে, একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এসে কথা বলছেন, তখন আপনি আরেফিন সিদ্দিকীর কিভাবে সমালোচনাটা করেন? সেই নৈতিক জায়গাটা তো আপনার থাকে না। কারণ আমি ঘটনার রিফ্লেকশনটা দেখছি এবং এর পেছনে একটা বড় কারণ হচ্ছে রাষ্ট্র নানা রকমের যে সুযোগ সুবিধাগুলো দেয়, এই সুযোগ সুবিধাগুলো তারা নেন এবং একজন বিশ্ববিদ্যালয়ের ভিসি তার দায়িত্ব ছেড়ে দেওয়ার পর তার বিরুদ্ধে সবথেকে প্রথম যে অভিযোগটা ওঠে, তিনি দুর্নীতি করেছেন, তিনি চাকরি বিক্রি করেছেন। আপনার মনে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কয়েক বছর আগে সম্ভবত আব্দুল খালেক বা এরকমের কে একজন যেন, যেদিন তিনি চলে যাচ্ছেন সেই দিন তাকে চারিদিক থেকে ঘেরাও করে ধরেছে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা। অথচ একসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রিটায়ারমেন্টে যাচ্ছেন, শিক্ষার্থীরা এসে তার সামনে কাঁদছেন যে আপনাকে যেতে দিব না, আপনাকে এই বিশ্ববিদ্যালয় দরকার, বিশ্ববিদ্যালয়ে আপনাকে থাকতে হবে, কোনো না কোনোভাবে থাকতে হবে। আর এখানে ঘেরাও করে রাখছে যে আমার কাছ থেকে টাকা নিয়েছেন, আপনি আমাকে নিয়োগ দেন নাই। এই কয়েকদিন আগে দেখলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 385 দিন দায়িত্ব পালন করেছেন, 450 শিক্ষক কর্মচারীকে তিনি নিয়োগ দিয়েছেন। তার অর্থ হলো এই যে পদগুলো, এই পদগুলো কিন্তু বাণিজ্যিক পদ। এই পদগুলো তিনি ওই ডিলারশিপ না নিয়ে, তিনি অন্য কন্ট্রাক্টারি না নিয়ে, তিনি বিশ্ববিদ্যালয়ের কন্ট্রাক্টারি নেন। কেউ সরকারের আশপাশে ঘুরে বেড়ায় রোডসের কাজ পাওয়ার জন্য, তারপরে হচ্ছে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের কাজ পাওয়ার জন্য, আর এরা ঘুরে বেড়ায় যাতে একটা ওই যে বিশ্ববিদ্যালয়ের একটা উপাচার্যের পদটা পাওয়া যায়। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, তার বাড়িতে পুলিশ মোতায়েন করতে হয়েছিল গত টার্মে। এই যে নতুন দিন এসেছে, এই নতুন দিন কি আমাদের এই যে কালচার, সেই কালচার পরিবর্তন করতে পেরেছে? না, পারে নাই। রেজিম চেঞ্জ হয়েছে কিন্তু পরিবর্তনটা আসে নাই। আমাদের আলোচনার মধ্যে 1.5 বছরের সময়টা এই কারণে আসে যে তাদের যে কোনো দলীয় কর্মী যেহেতু ছিল না, তাদের প্রতি তাদের কোনো কমিটমেন্টটা ছিল না, তারা স্বাধীনভাবে অনেক কিছু করতে পারতেন। আমি আবরার স্যারের পেছনে বহুদিন হেঁটেছি মল চত্বরে, আপা স্যার আমরা হেঁটেছি, অনেক রকমের স্বপ্নের কথা আমরা শুনতাম। কিন্তু স্যার দায়িত্ব নিয়েছেন, আমাকে যদি জিজ্ঞেস করেন, না আমার প্রত্যাশা পূরণ হয়নি, আমি তার কাছ থেকে আরো ভালো কিছু চেয়েছিলাম। আমি তার শাসন আমলে শিক্ষককে পিঠ মোড়া করে রাস্তায় ফেলে মব ক্রিয়েট করে পেটানো, এটা আমি দেখতে চাইনি, অন্তত তার আমলে চাইনি। কিন্তু তারপরে এটি হয়েছে। তার অর্থ হলো আমাদের মনোজগতে প্রত্যেকেই যখন সুযোগ পাই আমরা হাসিনা হই, আমাদের মনোজগতে একজন করে হাসিনা। কিন্তু আপনি এত সময় ধরে যা বললেন, যা শুনলাম আমরা, তাইলে তো বুদ্ধিজীবীর ডেফিনেশনটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ, আমাদের পার্সপেক্টিভে এখন এটা পরিবর্তন করতে হবে। এরা আসলে বুদ্ধিজীবী না, এদের একটা বড় অংশ বুদ্ধি বিক্রি করে, বুদ্ধি ইনভেস্ট করে, এবং যে যত চালাক সে তত প্রপার জায়গায় ইনভেস্ট করে। অল্প ইনভেস্টমেন্টেও বড় কিছু পাওয়া যায়, আবার দীর্ঘদিন ধরে ইনভেস্ট করেও কিছু পাওয়া যায় না। আপনি বিশ্ববিদ্যালয়ের ভিসিটিসি এই নিয়োগগুলোতে দেখবেন হচ্ছে সেটা। অনেক ধন্যবাদ। বুদ্ধিজীবীর ডেফিনেশন, বুদ্ধিজীবী বলতে কাদেরকে বুঝবো, এটা নিয়ে অনেক মানে ইন্টারন্যাশনালি অনেক আলোচনা আছে, বাংলাদেশেও এগুলো নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়েছে যে কাদেরকে আমরা বুদ্ধিজীবী বলবো আর কাদেরকে আসলে সুবিধাবাদী বা সুবিধাভোগী বলবো। এটা নিয়ে অনেক দিন আলোচনা আছে। আমি মনে করি যে বুদ্ধিজীবী হচ্ছেন তারা যারা ওই সময়ের সমস্যাকে অ্যাড্রেস করেন এবং একটা নিরপেক্ষ জায়গা থেকে কথা বলেন। আসলে কেউই নিরপেক্ষ না শেষ পর্যন্ত, এবং বুদ্ধিজীবীদের নিরপেক্ষ থাকা উচিত না, কারণ অনেক সময় নিরপেক্ষ মানে হয়ে দাঁড়ায় আপনার
আর এটা সার্ভ করে ওই সময়কার যারা ক্ষমতা পক্ষে তারা। বুদ্ধিজীবীদের পক্ষটা হলো জনগণ সবসময়, এটাই তাদেরকে ফিল্টার নেওয়া উচিত যে আমি কে সরকারে আছে, আমার কথাটা কার পক্ষে যাচ্ছে কার বিপক্ষে যাচ্ছে সেটা না, আমার সবসময় একটা প্রিন্সিপালড অবস্থান থাকবে এবং আমি দেখব যে সরকার বা ওই সময়কার ক্ষমতাশালী যারা তাদের কোন সিদ্ধান্ত জনগণের বিপক্ষে না পক্ষে যাচ্ছে, আমি সেই অনুযায়ী আমার পজিশন তৈরি করব। এটা ছাড়া তো আর বুদ্ধিজীবীর আর অন্য কোনো কাজ নেই। কিন্তু এখানে যেই কথাটা আমি একটু আগে বলেছি যে এই যে নানা ধরনের স্বার্থের মধ্যে তারা ঘেরাটবের মধ্যে তারা আটকে থাকেন, এই কারণে তারা আসলে জনগণের পক্ষের অবস্থানটা নিতে পারেন না। এই জন্য সরকারেরই উচিত যে বুদ্ধিজীবীদের পলিটিক্যাল ইকোনমিটাকে কিভাবে ঢেলে সাজালে তারা একটা স্বচ্ছন্দ জীবনযাপনও করতে পারবে, মানে যেটুকু ডিসেন্ট লাইফ যেটাকে বলে, অ্যাট দ্য সেম টাইম তারা কম্প্রোমাইজ করতে হবে না। এখন এই আমাকে কম্প্রোমাইজ করতে হয় বলে কিন্তু আমি এমন একটা পজিশন নিলাম যেটা আসলে সরকারকে সমালোচনা করছে না। আর এর পাশাপাশি তাদের নিজেদের মানে মননটা, তারা যেহেতু জাতির মনন শেপ করতে চান, তাদের নিজেদের মননটাও পরিবর্তন করতে হবে। অতি উৎসাহী হয়ে যে সরকার কিন্তু বলে না, যে প্রধানমন্ত্রী কিন্তু সবসময় বলেন না যে আমার পক্ষে কবিতা লেখো, আমার পক্ষে একটা বড় মানপত্র লেখো পত্রিকায়, এগুলো বলে না, কিন্তু তারা এটা করে এবং করে নিজেদের স্বভাব দোষে। তারা মনে করে যে কোনো একটা প্রোটেকশন না থাকলে আমি ইনসিকিওর। এই জায়গা থেকে তাদের সরে আসা উচিত যে আমাকে সবসময় কথা বলতে হবে জনগণকে সাথে রেখে, আমি ইনসিকিউরিটি কিছু নেই, জনগণ আমার ভরসা, জনগণ আমার নিরাপত্তা, এবং আমি আমার আরেকটা নিরাপত্তা দেখবে রাষ্ট্র, আমি নাগরিক হিসেবে আমার নিরাপত্তা দেখার দায়িত্ব রাষ্ট্র। ফলে এইটা জিনিসটা যদি করা যায় তখন আসলে সরকারের যৌক্তিক সমালোচনা বা যেটা আমরা বলি যে ক্রিটিক করা, এটার পরম্পরাটা ফিরে আসবে। এবং এটা না ফিরে আসলে আমরা সমাজে বুদ্ধিজীবী দিয়ে কী করবো? বুদ্ধিজীবী আসলে তাই। তার মানে কি কম্প্রোমাইজ ফর্মুলার দিকে কি বুদ্ধিজীবীরা সবসময় হাঁটেন নাকি এক সময় হাঁটতেন না? না, এই জায়গাটায় কেউ কেউ সাহস দেখায়নি, তারা অনেকে সাহস দেখিয়েছেন, আবার অনেকে কে দেখাইলো বলেন? লোভের কারণে। সমসাময়িক কালে তো না, সমসাময়িক কালে আমরা দেখছি না। আপনি সর্দার ফজলুল করিমের মতন বুদ্ধিজীবী আপনি এখন আর পাচ্ছেন না। এর অনেকগুলো কারণ আছে। তুষার যেটি বলেছে, হ্যাঁ, তার পারিপার্শ্বিক চাপ আছে, ফ্যামিলি ও অনেক সময় কারণ হয়ে দাঁড়ায়, এক ধরনের চাপ তৈরি করে। সন্তান গিয়ে বাবাকে বলে যে তুমি তোমার এই সততা দিয়ে কি করব, আমি তো চিকিৎসা পাচ্ছি না, এবং তিনি উদ্বুদ্ধ হন আশপাশের এ থেকে। তবে আমাদের রাষ্ট্রেরও একটা বড় দায়িত্ব হচ্ছে যে এই ধরনের যে প্রবণতা যখন দেখা যায় তাকে কতগুলো জায়গায় স্যাক্রিফাইস করতে হয়। সবাইকে তোষামত বানানোর দরকার নেই, অন্তত কিছু মানুষকে সমাজে রেখে দিতে হয় যারা সময়ের সময় মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক। কিন্তু আমাদের ক্ষেত্রে সেটা হয় না। আমরা চেষ্টা করি যাকেই আমি সামনে পাই তাকেই যেন এই প্রক্রিয়ার মধ্যে যুক্ত হন, এবং যথার্থই আমাদের নিজেদের মধ্যেও সমালোচনা যেমন দরকার, নিজেকে কন্ট্রোল করা, সেলফ কন্ট্রোলশিপ যেটা আমাদের প্রয়োজন, সেটা আমাদের তো এখানে নাই। আমাকে কখনো কখনো লোভটা সংবরণ করতে হয়, যুদ্ধ করতে হয়। আমরা সেই যুদ্ধটা করতে চাই না। কোনো না কোনোভাবে আমাদের এখানে, আমাদের যখন প্রধানমন্ত্রী বিদেশে যাচ্ছেন, সাথে করে নিয়ে যাচ্ছেন একজন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তিনি চলে যাচ্ছেন পেছনে পেছনে। এটা তিনি এসে মনে করছেন। আমি মাঝে মাঝে দেখি অমুক মন্ত্রীর বাড়ির থেকে ঈদের সময় ঈদ কার্ড পাঠিয়েছেন, সেই ইনভলভ ছবি তুলে ফেসবুকে দিয়ে রাখেন। তিনি মনে করেন এর ভেতর থেকে তার ডিগনিটিটা বাড়ছে, সোসাইটির মধ্যে তার গ্রহণযোগ্যতাটা বাড়ছে, পরিবারের কাছে তার মর্যাদার জায়গাটা বাড়ছে। তো এটা নির্ভর করে ম্যান টু ম্যান, এক একজনের বোধের উপরে। আমাদের এখানে উদাহরণ সৃষ্টি করার এর জায়গাটা কম। আবার নাগরিকদেরও একটা দায়িত্ব আছে মতি ভাই। আপনি ডক্টর জামাল নজরুল ইসলাম, আপনি ডক্টর জামাল নজরুল ইসলামের নিয়ে কত আলোচনা শোনেন। এখানে আলোচনা কি হয়? আমাদের এখানে ওই যে আলমকে যতজন চিনে, আমি ছোট করছি না আলমকে, কিন্তু ডক্টর জামাল নজরুল ইসলামের নিয়ে কত আলোচনা করি আমরা। তার অর্থ হলো যে এই যে প্রতিষ্ঠানগুলো, অথচ এই ধরনের আরো অনেকগুলো নাম আছে। আমি জাস্ট একজনের প্রতীকী উদাহরণ দিলাম। আপনি কোথাও আলোচনা, তার জন্মদিন কবে, এটি নিয়ে কোনো আলোচনা আমরা দেখি না। সেটা মিডিয়ায় তো পাবেন না, আমাদের সোশ্যাল সেক্টরেও পাবেন না। তাহলে আপনি এখানে এই ইনস্টিটিউশনগুলোকে কিভাবে আপনি তৈরি করবেন? আপনি যদি সোসাইটির থেকে, বিভিন্ন জায়গার থেকে, রাষ্ট্র তার সীমিত পরিসরে অনেক রকমের ইকুয়েশন থেকে এই কাজগুলো করে, কিন্তু নাগরিক হিসাবে আমাদেরও তো একটা দায়িত্ব আছে, শত ফুল ফুটতে দেওয়ার জন্য একটা পরিবেশ তৈরি করা। সেই কাজটাও আমরা করি না। অনেক ধন্যবাদ আপনাকে। তুষার, আপনাকে দিয়ে শেষ করব, 30 সেকেন্ড আছে হাতে। একজন বুদ্ধিজীবীর কাছে আমাদের প্রত্যাশা কি? একজন বুদ্ধিজীবীর কাছে আমাদের প্রত্যাশা হচ্ছে সময়ের সমস্যাকে অ্যাড্রেস করতে হবে তাকে,
এটা যদি সে না করতে পারে তাহলে তার বুদ্ধিজীবিতা কোনো বৃথা। এবং আপনি যদি ধরতে না পারেন যে কি তার কাজ হচ্ছে আগাম সতর্ক, হুইসেল ব্লোয়িং করা, যে এটা ঘটবে, আপনি এই কারণে আগেই সতর্ক করা, এইটুকু যদি বুদ্ধিজীবী করতে না পারে তাহলে তো সে জনগণ তার প্রতি বিমুখ হবে, এবং হয়েছে। বুদ্ধিজীবীদের প্রতি থেকে বিশ্বাস উঠে গেছে জনগণের। সেটা যদি আবার ফিরিয়ে আনতে হয় তাহলে তাকে আসলে সময়ের প্রশ্নটা, কারণ সে তো চিন্তা করে এবং সে দূর দেখতে পায়, একটা লং রেঞ্জে দেখতে পায়। সরকারগুলো 5 বছর মেয়াদে পরিকল্পনা করে, যেটা ভাই বলেছেন, কিন্তু বুদ্ধিজীবীকে একটা 10, 15, 20 বছর পরে আমার পরবর্তী প্রজন্মের কি হবে বা দেশের কি হবে সেটাকে মাথায় রেখে কিন্তু কাজ করতে থাকতে হয়। তো সেই কাজটা করতে হবে তাকে। তুষার, অনেক ধন্যবাদ আপনাকে। শরীফ ভাই, আপনাকেও অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।